সুপ্রিয় দর্শক, আজকে আমরা ক্যানাডিয়ান ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। আমরা জানি বর্তমান বিশ্বে লিভিবল কান্ট্রিদের মধ্যে কানাডা অন্যতম, এবং আমরা যারা বাইরে গিয়ে বসবাস করতে চাই, কাজ করতে চাই, তাদের জন্য কানাডা ওয়ান অফ দ্য গ্রেট ডেস্টিনেশন। তো আমাদের জন্য একটা সুসংবাদ হচ্ছে, আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন রেগুলেটেড ক্যানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট মিস শাহনাজ পারভিন। দীর্ঘ সময় ধরে উনি কানাডাতে ইমিগ্রেশন নিয়ে সুনামের সাথে কাজ করছেন বিভিন্ন প্রোগ্রামে। কানাডাতে একজন মানুষ বা একটা পরিবার বিভিন্নভাবে যেতে পারে। কেউ স্টুডেন্ট হিসেবে যেতে পারে, কেউ বিজনেস ইনভেস্টমেন্ট প্রোগ্রামেও যেতে পারে, স্কিল্ড মাইগ্রেশন করে যেতে পারে, তাছাড়া অনেকে ফ্যামিলি স্পন্সরশিপের মধ্যে যায়। তো আমরা প্রতিটি এপিসোডেই চেষ্টা করব একটা একটা করে প্রোগ্রাম নিয়ে বিস্তারিত আলোচনা করার। ওনার অভিজ্ঞতা এবং প্রফেশনাল এক্সপার্টিস থেকে উনি আমাদেরকে বলবেন কিভাবে আমরা যেতে পারি, কীভাবে ওখানে বসবাস করতে পারি এবং একজন কন্ট্রিবিউটর হিসেবে কানাডাতে থাকতে পারি। তো আমরা আজকের প্রথম এপিসোডে ক্যানাডিয়ান স্কিল মাইগ্রেশন যে প্রোগ্রাম, সেটার রিকোয়ারমেন্টস কী কী, কীভাবে আমরা যাব, আমাদের প্রস্তুতিটা বাংলাদেশ থেকে কেমন হতে পারে, এবং ওখানে যাওয়ার পরে কীভাবে আমরা জব মার্কেটে তাড়াতাড়ি এন্ট্রি করতে পারি এবং কন্ট্রিবিউট করতে পারি, সেই বিষয়ে একটা বিস্তারিত ধারণা নিব। তো আমরা এখন কথা বলছি রেগুলেটেড ক্যানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট মিস শাহনাজ পারভিনের সাথে। শুভ সকাল মিস শাহনাজ পারভিন, আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। আজকে আপনাকে আমরা পেয়ে খুবই আনন্দিত। আমরা অনেক বিষয়ে জানতে চাই আপনার কাছে। আমি সাধারণত ক্লায়েন্টের হয়েই কথা বলবো, যারা বাংলাদেশ থেকে অভিবাসী হতে চায় বা মাইগ্রেশন করতে চায় কানাডাতে। প্রথমেই যদি আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, একটা দেশ হিসেবে কানাডা কেমন? প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আমিও মনে করছি এটা আমার জন্য একটা সুযোগ যে আমি আপনার প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারবো, এবং এই প্রশ্ন সুবাদে হয়তো অনেকের মনে যারা কানাডাতে যেতে চান তাদের অনেক সমস্যার সমাধান বা প্রশ্নের উত্তর ওনারা পেয়ে যাবে। এবার আপনার প্রশ্নের উত্তরে বলছি যে কানাডা কেমন দেশ। আমি বাংলাদেশ থেকে গিয়েছি, আমি একজন বাংলাদেশি। বাংলাদেশি হিসেবেও আমি যখন কানাডাতে যাই, আমার এই সংখ্যাগুলো ছিল যে প্রশ্নটা আপনার মনে রয়েছে যে কানাডা কেমন দেশ। কানাডা একটা অসাধারণ দেশ, এই অর্থে অসাধারণ, সেখানে সুযোগ রয়েছে আপনার কন্ট্রিবিউট করার, সেখানে সুযোগ রয়েছে আপনারকে গ্রো করার। আপনি যে কোনো পর্যায়ে থেকে যান না কেন, কানাডা আপনাকে গ্রহণ করে সাদরে। এবং কানাডা মাল্টিকালচারাল কান্ট্রি, আপনার নিজস্বতা বজায় রেখে আপনি সেখানে বসবাসের জন্য জায়গা করে নিতে পারেন এবং স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারেন। কানাডা ইজ এ ওয়ান্ডারফুল কান্ট্রি। ভিউয়ার্স, আমরা চেষ্টা করব শাহনাজ পারভিন ম্যাডামের কাছ থেকে যত সম্ভব ইনফরমেশন নিয়ে নেওয়ার। এখন আমি চেষ্টা করব একজন ক্লায়েন্ট হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করতে, যে ওনার সামনে যখন একজন ক্লায়েন্ট বসে থাকেন তার কী কী প্রশ্ন থাকে এবং কী কী প্রশ্নের উত্তর দেওয়াটা জরুরি মনে হয়। সো ম্যাডাম, আমি যদি নিজেকে একজন ক্লায়েন্ট হিসেবে বিচার করতে চাই, আমি কানাডাতে কাজ করতে যেতে চাই বা স্কিল মাইগ্রেশন করতে যেতে চাই, আমাকে আপনি প্রথমে কি সাজেশনস দিবেন? মানে আমি কোথা থেকে শুরু করব? শুরুটা আসলে প্রশ্নটা খুবই জরুরি, এবং আপনি জানেন যে শুরু ছাড়া কোনো কাজ শেষ করা যায় না। শুরুটা আমি বলবো প্রস্তুতি। এখন স্বাভাবিকভাবেই আপনি প্রশ্ন করবেন আমি প্রস্তুতিটা কীভাবে নিব। প্রথমে যেটা রয়েছে যে বেসিক কিছু রিকোয়ারমেন্টস আছে। আপনি বলে ফেলেছেন যে স্কিল ওয়ার্কার হিসেবে যেতে হলে আমার প্রস্তুতিটা কেমন হওয়া দরকার। প্রথমেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে একজন স্কিল ওয়ার্কারকে ডেফিনেটলি এডুকেটেড হতে হবে। আমি যদি ধরে নেই যে যিনি যেতে চাচ্ছেন উনি যে কোনো বিষয়ে মাস্টার্স করেছেন, এখন এই যে উনি মাস্টার্স ডিগ্রি পেলেন, কেনেডিয়ান গভর্নমেন্ট আসলে দেখতে চায় যে কেনেডিয়ান বেঞ্চমার্কে সেই লেভেলটা কোন জায়গায়। অর্থাৎ কানাডা এটাকে যে নাম দিয়েছে ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট, এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট, এবং এটা আপনি যে কোনো প্রতিষ্ঠান থেকে করতে পারবেন না। কানাডা 5টা প্রতিষ্ঠানকে এ দায়িত্ব দিয়েছে। সুতরাং প্রথমেই আমি বলবো প্রস্তুতির পর্বর শুরুটাই হবে আপনাকে ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট করতে হবে। আপনি জানেন যে কানাডাতে 2টো ভাষা রয়েছে, একটা ইংরেজি আর একটা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। সাধারণত ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, আমি যদি বাংলাদেশিদের কথা বলি, যে এই ভাষায় দক্ষতাটা তাদের নেই। যেহেতু নেই, আরেকটা ভাষাতে তাহলে তাকে দক্ষ হতে হবে, এবং সব কিছুই আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ইংরেজিতে আসলেই ভালো। তার মানে হচ্ছে আপনার আইএলটিএস বা আইএলটিএস পরীক্ষাতে বসতে হবে, সেই প্রস্তুতি রয়েছে। এদিকে একদিকে ক্রেডেনশিয়াল
অ্যাসেসমেন্ট রিপোর্ট, ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট, এছাড়া যে প্রস্তুতিটার প্রয়োজন সেটা হচ্ছে আপনার জব এক্সপিরিয়েন্স। সাধারণত যেটা হয়ে থাকে অনেকের ক্ষেত্রে যে উনি যে বিষয়ে পড়াশোনা করেছেন উনি হয়তো সেই ফিল্ডে কাজ করছেন না। এটা খুবই স্বাভাবিক। আমি যদি উদাহরণ দিই, কেউ হয়তো ইংরেজিতে পাশ করেছেন, কেউ হয়তো বটনি, কেউ হয়তো সোশ্যাল সায়েন্সে পাশ করেছেন, কিন্তু কাজ করছেন ব্যাংকে। কিন্তু কানাডিয়ান ইমিগ্রেশনের এই জায়গাটাতে সমস্যা রয়েছে, অর্থাৎ একজন যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন তার কাজের অভিজ্ঞতাটাও সেই তার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে, ম্যাচ থাকতে হবে, এডুকেশন এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্সের মধ্যে একটা ম্যাচ থাকতে হবে। আমি যদি ম্যাডাম আপনার কথার প্রসঙ্গেই আরো বিস্তারিত জানতে চাই, আমি ধরে নিলাম একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, কিন্তু আমি ব্যাংকে কাজ করছি, তখন কি তাহলে আমি এলিজিবল হব না? বা আমার যেহেতু কাজের সাথে সাদৃশ্য নয় আমার পড়াশোনা, তখন বিষয়টা কেমন হবে? বা আমি কি তখন এলিজিবল হব না? আপনি এলিজিবল হতেই পারেন, কারণ আপনি ব্যাংকে কি কাজ করছেন সেটা জরুরি। আপনি মেনশন করে ফেলেছেন যে আপনি কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করেছেন ওর আন্ডারগ্র্যাড করেছেন, কিন্তু আপনি সেখানকার কাজ করছেন আইটি ডিপার্টমেন্টে। তাহলে ব্যাংক হলো, আপনি কিন্তু ফাইন্যান্স নিয়ে ডিল করছেন না, আপনি আপনার সেক্টরেই কাজ করছেন। সুতরাং এখানে মিসম্যাচের কোনো সুযোগ নেই। আপনি এলিজিবল হতেই পারেন প্রোভাইডেড বাকি রিকোয়ারমেন্টসগুলোকে আপনি ফুলফিল করছেন। আর একটা বিষয় রিকোয়ারমেন্টসের ব্যাপারে যেটা চলে আসে যে সাধারণত কানাডার জব অফার থাকে না। যখন কানাডার জব অফার না থাকে তখন প্রুফ অফ ফান্ড বলে একটা অ্যামাউন্টকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, যেটা আপনাকে দেখাতে হবে যে আপনি কানাডায় স্কিল মাইগ্রেশন নিয়ে যাওয়ার পরে অন্তত 1 বছর আপনি অথবা আপনার পরিবার আপনারই পয়সাতে টিকতে পারেন। অর্থাৎ ওখানে গিয়ে কাজ পেতে আপনার খানিকটা দেরি হতে পারে, যদিও আমি বলবো যে কাজের সুযোগটা বা কানাডিয়ান লেবার মার্কেট এখন অনেক বেশি ওয়াইড। আপনার যদি ইংরেজির দক্ষতা থাকে, আপনার যদি কাজের অভিজ্ঞতা থেকে থাকে, এবং ওখানে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা সাহায্য করে, বিভিন্ন গ্রুপ সেখানে রয়েছে, কাজ পেতে আসলে এখন আর আগের মতন অসুবিধা হয় না। কিন্তু তারপরেও কানাডিয়ান গভর্নমেন্ট দেখতে চায় যে 1 বছর আপনাকে প্রোটেক্ট করার মতন বা 1 বছর সার্ভাইভ করার মতন সাফিসিয়েন্ট ফান্ডটা আপনার কাছে রয়েছে। আমি এই বিষয়টা একটু পরিষ্কার করতে চাই যে এই অ্যামাউন্টটা, যেমন ধরেন একজন সিঙ্গেল অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে এটা 12,000 সামথিং, আমি যদি রাউন্ড ফিগার বলি তাহলে 13,000, একটা কাপড়ের ক্ষেত্রে এটা 15,000 সামথিং, এগেন আমি যদি রাউন্ড ফিগার বলি 16,000। এরকম আপনার পরিবারের সদস্য সংখ্যা বাড়ার সাথে সাথে অ্যামাউন্টটা একটু বাড়তে থাকে। এই পরিমাণ টাকা কোনো কানাডিয়ান গভর্নমেন্টের কোনো ডিপার্টমেন্টকে আপনাকে জমা দিতে হচ্ছে না, আপনাকে প্রুফ দেখাতে হবে যে অ্যামাউন্ট আছে। মানে কি তাহলে ম্যাডাম আমি এটা বুঝবো যে আমার বাংলাদেশের কোনো ব্যাংক অ্যাকাউন্টে এই পরিমাণ টাকা যে কোনো ফর্মে থাকলেই হবে, তাহলে কি বিষয়টা আমার জন্য সুবিধাজনক হয়? জি, এটাকে আমি যদি বলি লিকুইড ফর্মে থাকতে হবে, অর্থাৎ অ্যাসেট ফর্মে নয়। সেটা সেভিং সার্টিফিকেট হতে পারে, আপনার ফিক্সড ডিপোজিট হতে পারে, আর যদি আপনি চেকিং অ্যাকাউন্টেও রাখেন তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু ওই অ্যামাউন্ট অফ টাকা আপনি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য যখন অ্যাপ্লিকেশন করেছিলেন তখন থেকে 6 মাস আগে পর্যন্ত আপনার কাছে ওই টাকাটা ছিল। তার মানে আমি যদি আপনার কথা ঠিক মতো বুঝতে পারি, সেটা হচ্ছে আমি এফডিআর হলেও হচ্ছে, সঞ্চয়পত্র হলেও হচ্ছে, সেভিংস বা চেকিং অ্যাকাউন্ট থাকলেও হচ্ছে, যে কোনো ফর্মে আমাকে 6 মাসের পুরনো স্টেটমেন্ট প্রোভাইড করতে হবে কানাডিয়ান গভর্নমেন্টকে, যে আমি ওখানে গিয়ে টিকে থাকতে পারবো। এইটার সাথে যদি আমি একটা সম্পূরক প্রশ্ন করতে চাই, এই স্কিল মাইগ্রেশন প্রোগ্রামটা কি যে কোনো বয়সের মানুষের জন্যই প্রযোজ্য, নাকি এটাতে কোনো নির্দিষ্ট একটা বয়সের সংখ্যা আছে, বা এই কম বয়সে যেতে পারবো বা এর বেশি বয়স হলে আমি যেতে পারবো না? আপনার এই প্রশ্নটার উত্তর করতে গেলে আমি বলবো যে আপনার একটা সার্টেন বয়স হয়ে যাওয়ার পরে, যেমন ধরেন আপনার বয়স 35, কানাডিয়ান ইমিগ্রেশনের কথা বলছে না যে তোমার বয়স যদি 35 হয় তাহলে তুমি কানাডাতে আসতে পারবে না। তবে বর্তমানে যে প্রসেস রয়েছে কানাডিয়ান ইমিগ্রেশনের জন্য, আপনি জানেন যে এক্সপ্রেস এন্ট্রি যেটা বলছে সেটা হচ্ছে যে ইয়াং জেনারেশনকে এনকারেজ করছে। সেক্ষেত্রে এজ ফ্যাক্টরে যেভাবে বয়সকে দেখানো হয়েছে সেটা 20 to 29 যখন একজনের বয়স থাকে তখন সে হাইয়েস্ট স্কোর করে। যদি কেউ সিঙ্গেল থাকে স্কোরটা হচ্ছে 110, যদি কেউ ম্যারিড থাকে তাহলে 100। 29-এর পরে যখন তার বয়স 30 হয় তখন প্রতি বছরের জন্য সে 5 করে কমতে থাকে তার স্কোরটা, এবং 45-এ গিয়ে স্কোরটা 0 হয়ে যায়। সুতরাং আপনি বুঝতে পারছেন যে আপনার বয়স যত বাড়ছে আপনি এজ ফ্যাক্টরটাতে তত কম স্কোর করছেন।
আচ্ছা, তাহলে কি ম্যাডাম এটাও আমরা বলতে পারি যে এটা পুরো সম্পূর্ণ বিষয়টাই একটা স্কোর ভিত্তিক সিস্টেম, আমাকে প্রতিটা সেক্টরের জন্য আলাদা আলাদা করে পয়েন্ট উঠাতে হবে, শিক্ষাগত যোগ্যতা, ভাষাগত দক্ষতা, কাজের অভিজ্ঞতা, এই সমস্ত বিষয়ে কি আমাকে আলাদা আলাদা করে নাম্বার দেওয়া হবে, তারপরেই কি আমি এলিজিবল হব? মানে বিষয়টা কিভাবে কাজ করে একটু যদি বিস্তারিত আমাদের। হ্যাঁ, আপনি আসলে ধরে ফেলেছেন যে বিষয়টা কিভাবে কাজ করে। আলাদা এখানে আসলে 4টা ফ্যাক্টর, যদি আমি ফ্যাক্টরি বলা হয় অফিসিয়ালি, 4টা ফ্যাক্টর রয়েছে। একটা ফ্যাক্টর হচ্ছে আপনার যেটাকে বলা হিউম্যান ক্যাপিটাল ফ্যাক্টর। সেখানে যে বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয় বা যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে আপনার বয়স, আপনার এডুকেশন, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি অথবা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যদি আমরা বলি সেটা। দ্বিতীয়টাতে রয়েছে যেটা হচ্ছে স্পাউস। আগের নিয়মে যদি দেখি আমি, তাহলে তখন যেটা ছিল সেটা স্পাউসকে কাউন্ট করা হতো না, স্পাউস কন্ট্রিবিউট করতে পারতেন না পুরো প্রসেসে, শুধুমাত্র প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্টকে ধরা হতো। এখানে স্পাউস ফ্যাক্টর, এটা হচ্ছে দ্বিতীয়। তৃতীয় যদি আমি বলি, সেটা রয়েছে আপনার ট্রান্সফারেবিলিটি স্কিল, অর্থাৎ আপনার এডুকেশন এবং আপনার ইংলিশ প্রফিসিয়েন্সিটাকে, যেহেতু এটা ট্রান্সফারেবল, আপনি এটা মাথায় করে নিয়ে যাচ্ছেন, আপনার সঙ্গে করে নিয়ে যাচ্ছেন, রেখে যাচ্ছেন না, এটা একটা ফ্যাক্টর। আর একটা হচ্ছে এডিশনাল স্কোর, সেটা আপনার ভাই বোন হতে পারে, আপনার কেনেডিয়ান এডুকেশন হতে পারে, প্রভিন্সিয়াল নমিনি সার্টিফিকেটের ক্ষেত্রে হতে পারে, জব অফারের ক্ষেত্রে হতে পারে। হ্যাঁ, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এই যে বিভিন্ন ফ্যাক্টরের কথা আমি বললাম, এগুলো যোগ করে করে যে স্কোরটা হয় সেই টোটাল স্কোর। তাহলে আমি যদি কানাডাতে স্কিল মাইগ্রেশন করতে চাই, তাহলে আমার নিম্নতম যোগ্যতাগুলো কি কি থাকা বাঞ্ছনীয়? আমার মানে কি কি করলে বা কি কি থাকলে আমি অ্যাটলিস্ট অ্যাপ্লিকেশনটা জমা দিতে পারবো? এখানে আসলে দুটো বিষয়। একটা হচ্ছে যে আপনার কত স্কোর থাকলে আপনি এলিজিবল হবেন, আর একটা বিষয় হচ্ছে যে কখন আপনি ইনভাইটেশনটা পাবেন পার্মানেন্ট রেসিডেন্সির জন্য। আমার মনে হয় একটু বলা প্রয়োজন যে এক্সপ্রেস এন্ট্রিকে দুটো লেভেল, টু স্টেপস প্রোগ্রাম বলা হয়ে থাকে। একটা স্টেপে হচ্ছে আপনাকে এলিজিবিলিটি দেওয়া, যে আপনি যখন এলিজিবল হচ্ছেন ইউ ক্যান আপলোড ইউর প্রোফাইল। আপনি বোধহয় জানেন যে এক্সপ্রেস এন্ট্রি বা যে ফেডারেল প্রোগ্রাম নিয়ে আমরা আলোচনা করছি, তার পুরোটাই কিন্তু অনলাইন। সুতরাং আপনি যখন এলিজিবল হলেন, এই এলিজিবিলিটির জন্য কি প্রয়োজন? এলিজিবিলিটির জন্য প্রয়োজন আপনার এডুকেশন। আমি ধরে নিলাম আপনি মাস্টার্স এবং আপনি ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট করেছেন। মানে আমাকে কি মাস্টার্স হতেই হবে, নাকি আমি যদি কোনো রকম গ্র্যাজুয়েশন করি বা ডিপ্লোমা নিয়ে কাজ করি তখন কি বিষয়টা আমার জন্য কেমন হবে? গুড কোয়েশ্চেন। আপনি হতেই পারে যে আপনি মাস্টার্স করেননি, আপনি আন্ডারগ্র্যাড করেছেন অর আপনি ডিপ্লোমা করেছেন, আপনি এলিজিবল হতে পারেন প্রোগ্রামের জন্য, প্রোভাইডেড আপনি কত স্কোর করছেন। আমি সাধারণত যে কথাটা বলে থাকি যে কেনেডিয়ান ইমিগ্রেশন এখন স্কোরের খেলা। টোটাল স্কোর হচ্ছে 1200। এই 1200 স্কোরের মধ্যে আপনি কত স্কোর করলেন। যদি আপনি মাস্টার্স না হন, আপনি আন্ডারগ্র্যাড করা হতে পারেন, অথবা ইন্টারমিডিয়েটের পরে বা এ লেভেলের পরে আপনি হয়তো কোনো বিষয়ে ডিপ্লোমা করেছেন, ডেফিনেটলি আপনার ওই এডুকেশন স্কোরটা কমে যাবে। সো পুরো স্কোর আপনি সবকিছু মিলিয়ে, ইন দ্য মিনটাইম আমি মেনশন করেছি যে স্কোরিংগুলো কিভাবে হয়, সবকিছু মিলিয়ে আপনার স্কোর কত হলো, দ্যাটস দি ইম্পর্টেন্ট পার্ট ফর কেনেডিয়ান। আমরা যদি দর্শকদের বোঝার সুবিধার জন্য একটু আপনার কাছে আরো বিস্তারিত জানতে চাই, এই যে 1200 পয়েন্টের কথা বললেন, 1200 পয়েন্টে কিভাবে আসে বা কোন ফ্যাক্টরের মধ্যে কত পয়েন্ট পড়ে, একটু যদি আমাদের বোঝার সুবিধার জন্য বলতে আমাদের। আমি বলেছি যে 4টা ভাগ রয়েছে বা 4টা ফ্যাক্টর রয়েছে। প্রথম ফ্যাক্টর যেটা হিউম্যান ক্যাপিটাল ফ্যাক্টর, সেখানে বয়স, সেখানে রয়েছে এডুকেশন, সেখানে রয়েছে ইংলিশ প্রফিসিয়েন্সি। আমি ইংলিশটা বারবার বলছি যে বাংলাদেশের সাধারণত ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ওনারা কোনো স্কোর করতে পারেন না, এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এই 4টা বিষয়ে আপনি কতটা স্কোর করলেন। আপনার স্পাউস, আমি দ্বিতীয়টা ধরে নিচ্ছি, যদি কেউ বিবাহিত হন। যদি কেউ বিবাহিত না হন তাহলে ডেফিনেটলি উনি স্পাউসের জায়গাটাতে কোনো স্কোর করতে পারছেন না। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে সিঙ্গেলদের ক্ষেত্রে ওনাদের স্কোরিংটা ডিফারেন্ট। আমি যদি একটু উদাহরণ দিয়ে আপনাকে বোঝাই, আমার মনে হয় এটা দর্শকদের জন্য সুবিধা হবে, আপনার জন্য সুবিধা হবে। একজন অ্যাপ্লিকেন্ট যার বয়স আমি ধরে নিলাম 28, উনি সিঙ্গেল, উনি আন্ডারগ্র্যাড, 4 বছরের কোনো গ্র্যাজুয়েশন ওনার কাছে রয়েছে। এজ ফ্যাক্টরে যেহেতু ওনার বয়স 28 এবং উনি সিঙ্গেল, উনি পাবেন 110, and that's the highest
স্কোর ফর এজ ফ্যাক্টর, কিন্তু 28 বছর বয়সী উনি একই শিক্ষাগত যোগ্যতা কিন্তু উনি ম্যারিড, সেক্ষেত্রে ওনার 28 বছর বয়সে এজ ফ্যাক্টর উনি পাবেন 100। আপনার মনে হতেই পারে বিয়ে করে কি উনি অপরাধ করেছেন, কেন তাহলে উনি কম স্কোর করতে পারবেন? আসলে এই জায়গাটা ক্যানাডিয়ান ইমিগ্রেশন যেভাবে দেখছে যে স্পাউস এখানে ভ্যালু অ্যাড করছে। স্পাউস কিভাবে ভ্যালু অ্যাড করতে পারে? স্পাউস বয়স দিয়ে নয়, স্পাউস যেভাবে ভ্যালু অ্যাড করতে পারে সেটা হচ্ছে ওনার এডুকেশন দিয়ে, ওনার ইংলিশ প্রফিসিয়েন্সি দিয়ে, এবং যদি ওনার ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা দিয়ে। যদি ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকে তাহলে বাকি দুটো দিয়ে উনি ভ্যালু অ্যাড করতে পারেন প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্টকে বা ওনার স্পাউসকে। তো এই 1200 নাম্বারের মধ্যে কি এই 4টা ফ্যাক্টরের কথা বলছেন, এই 4টা ফ্যাক্টরি 1200 নাম্বার আমি পেতে পারি, নাকি এর মধ্যে অন্য কোনো সংযোজন বিয়োজন আছে? অবশ্যই সংযোজন বিয়োজন রয়েছে। এই 4টা ফ্যাক্টর হচ্ছে আপনার জন্য ম্যান্ডেটরি, যে যেখানে আপনাকে স্কোর করতেই হবে। সেকেন্ড যেটা বলেছি আমি, দ্বিতীয় যেটা স্পাউস, আপনার যদি স্পাউস না থাকে সেক্ষেত্রে আপনি স্কোর অ্যাড করতে পারছেন না। তৃতীয়টা হচ্ছে যে আপনার ট্রান্সফারেবিলিটি, সেখানে আপনি স্কোর করতে পারবেন যদি আপনার এডুকেশনে আপনি একবার স্কোর করেছেন, আমি মেনশন করেছি প্রথমটাতে, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সও আপনি একবার স্কোর করেছেন। কিন্তু ট্রান্সফারেবিলিটি স্কোরটা যেভাবে ধরা হয় সেটা হচ্ছে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সির উপরে। আপনি যদি CLB 7 অর্থাৎ IELTS এর ক্ষেত্রে 6 ইন ইচ ব্যান্ড পান, তাহলে আপনি এডুকেশন, আমি ধরে নিলাম যে আপনি এডুকেশন আপনার ব্যাচেলর হলে 13, মাস্টার্স যদি হয় আপনি 25 পাবেন। কিন্তু আপনি ব্যাচেলর অথবা মাস্টার্স, কিন্তু আপনার রয়েছে CLB 9 অর্থাৎ অথবা অ্যাবাভ, সেটা হচ্ছে IELTS এর 7 ইন 3 ব্যান্ডস, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং, কিন্তু লিসনিং এ 8, যেটা CLB 9 ধরা হয়, বা তার উপরে হলে আরও ভালো। ঠিক একই জায়গাতে আপনি ডাবল স্কোর করবেন। আপনার যদি গ্রাজুয়েশন থাকে তাহলে 13 এর জায়গায় আপনি 25 পাবেন, আপনার যদি মাস্টার্স থেকে থাকে তাহলে আপনি 25 এর জায়গায় 15 পাবেন। কারণ সিস্টেম ধরে নেয় যে আপনি এই যে লেখাপড়া করেছেন সেটা হায়ার প্রফিসিয়েন্সি, ইংলিশ প্রফিসিয়েন্সি নিয়ে পড়াশোনা করেছেন। সেম গোজ উইথ ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আপনি 3 বছর কাজ করেছেন, সেটার জন্য একটা স্কোর আপনি পেয়েছেন, কিন্তু আবার ইংলিশ প্রফিসিয়েন্সি যদি আপনার CLB 7 থাকে আপনি সেখানে পাবেন 25, 3 বছরের অভিজ্ঞতা থাকবে। কিন্তু আপনার ইংরেজি যদি CLB 9 থাকে, যেটা আমি আগেই মেনশন করেছি, IELTS এর 7 ইন 3 ব্যান্ডস অ্যান্ড 8 ইন লিসনিং, আপনি সেখানে পাচ্ছেন 50। সুতরাং আবারও বলছি, ধরে নেওয়া হচ্ছে এই যে 3 বছর আপনি কাজ করেছেন সেটা হাই প্রফিসিয়েন্সি ইংলিশ নিয়ে আপনি কাজ করেছেন। সুতরাং বর্তমানে আমি বলবো যে ইংরেজি 3 ভাবে প্রভাবিত করে আপনার স্কোরকে উপরে তুলতে। সবশেষে যেটা রয়েছে সেটা হচ্ছে বলা হয় এডিশনাল পয়েন্টস। এডিশনাল পয়েন্ট আপনি কীভাবে পেতে পারেন? যদি আপনার কোনো ভাই বোন, সেটা আপনার ওন সিবলিংস হতে পারে, আপনার স্টেপ ব্রাদার হতে পারে, স্টেপ সিস্টার হতে পারে, আপনি এডিশনাল 15 পেতে পারেন। কারো যদি ক্যানাডিয়ান পোস্ট গ্রাজুয়েশন কোনো ডিগ্রি থেকে থাকে উনি 30 পেতে পারেন। জব অফার যদি কারো থেকে থাকে উনি 200 স্কোর করতে পারেন। এই জায়গাটাতে আমি একটু আপনাকে থামাতে চাই। তাহলে কি এটা বলা যাচ্ছে যে আমাদের শিক্ষাগত যোগ্যতা যদি মাস্টার্স হয় এবং আমি IELTS একটা ভালো স্কোর করলাম, আমার 3 বছরের বা 4 বছরের কাজ করার অভিজ্ঞতা আছে এবং আমার বয়স 29-এর নিচে, তাহলে কি আমি 1200 পয়েন্টের কাছাকাছি যেতে পারবো বা 1200 পয়েন্ট পাবো? মানে বিষয়টা কিভাবে কাজ করে? এবং যখন আমি যেটা দেখেছি যে প্রতি কিছুদিন পর পরই ড্র হয়, তো ওই ড্রতে কি 1200 পয়েন্টেরই হয়? মানে আমরা কিভাবে বুঝবো যে কত পয়েন্ট পেলে বা কত আসলে আমার জন্য ভালো হবে? তো আমি বলেছি যে টোটাল প্রসেসটা হচ্ছে 1200। এখন আপনি যদি খেয়াল করেন যে আমি বলেছি যে এখানে 4টা ভাগ রয়েছে। A যেখানে আমি বললাম হিউম্যান ক্যাপিটাল স্কোর, B স্পাউস, এবং C হচ্ছে ট্রান্সফারেবিলিটি, স্কিল ট্রান্সফারেবিলিটি। এই 3টা ফ্যাক্টরকে যদি আমি একসাথে বলি তাহলে 600। আর এডিশনাল পয়েন্ট যেটা বলেছি সেটা হচ্ছে অ্যানাদার 600। আসল প্রতিযোগিতাটা চলে কিন্তু এই তিনটা লেভেলকে নিয়ে, অর্থাৎ 600 এর মধ্যে যদি আপনি এখন যে আপনি দেখছেন যে ট্রেন্ড, যেটা আপনি অলরেডি বলেছেন যে রাউন্ড অফ ইনভাইটেশন, এভরি 2 to 3 উইকস একটা রাউন্ড অফ ইনভাইটেশন হয়। সো
অনেকেরই এডিশনাল যে পয়েন্টগুলো আমি বললাম যে যেখানে 600 পেতে পারে সেটা নাও থাকতে পারে। একজন বাংলাদেশি সাধারণ অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে যদি আমি ধরি, ওনার হয়তো ভাই বোন কানাডাতে নেই, ওনার কোনো জব অফার নেই, উনি প্রভিন্সিয়াল নমিনি সার্টিফিকেট পাননি, অর্থাৎ ওই 600 ওনার জন্য নয়। উনি প্রতিযোগিতা অবশ্যই করতে পারেন ওই 600 বাকি যে 600 যেটা অনেকটাই ম্যান্ডেটরি, সেখান থেকে স্কোর নিয়ে নিয়ে। আর পুরো আপনি যদি দেখেন রাউন্ড অফ ইনভাইটেশনে আমরা গতবার দেখেছি লেটেস্ট যেটা ছিল সেটা 465, তার মানে হচ্ছে 600 এর মধ্যেই প্রতিযোগিতাটা হচ্ছে, নিচের স্কোরগুলোকে ওই অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে কার্যকর হয়নি। তাহলে কি এমনটা বলা যায় যে কেউ যদি কোনো জব অফার ম্যানেজ করতে পারে কানাডা থেকে, তাহলে সে সেই বাড়তি 600 পয়েন্টের মধ্যে অনেকগুলো পয়েন্ট পাচ্ছে এবং 200 পাচ্ছে, এবং তাহলে আমার পয়েন্টও অনেক বেশি হয়ে যাচ্ছে এবং আমার যাওয়ার সম্ভাবনাটাও নিশ্চিতই হয়ে যাচ্ছে। জব অফারটা আমরা কিভাবে ম্যানেজ করতে পারি? আমি এই জায়গাটায় একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে জব অফার পেলে জব অফারেরও আবার দুটো ভাগ রয়েছে। যেমন আপনি যদি খুব সহজ করে বললে ম্যানেজারিয়াল লেভেলে জব পান, যেটাকে OA বলা হয়, সেক্ষেত্রে আপনি 200 স্কোর করছেন। কিন্তু আপনি যদি সুপারভাইজারি লেভেলে কাজ করেন, যেটা NOC-B লেভেল আমরা বলি, সেখানে আপনি 50 পাচ্ছেন। জব অফার কিভাবে পেতে পারি, দ্যাট ওয়াজ ইউর কোয়েশ্চেন। সত্যি কথা বলতে কি, একজন বাংলাদেশি অ্যাপ্লিকেন্টের কানাডা থেকে জব অফার পাওয়া, কারণ জব অফার পাওয়ার একটা প্রক্রিয়া রয়েছে, খুব সংক্ষেপে বললে যে ইউ হ্যাভ টু কনভিন্স টু দ্য কেনেডিয়ান গভর্নমেন্ট যে সারা কানাডাতে পার্মানেন্ট রেসিডেন্ট অথবা কেনেডিয়ান সিটিজেনকে খুঁজে পাওয়া যায়নি ওই পার্টিকুলার জবের জন্য। সুতরাং আপনি বুঝতে পারছেন যে ইটস নট দ্যাট ইজি। সো অনেকের ক্ষেত্রে যেটা আমি শুনি যে জব অফারটা ওনারা ফেক জব অফার পাচ্ছেন। ডেফিনেটলি ফেক জব অফার পেলে আপনি কখনোই 200 স্কোর বা 50 কোনোটাই পাচ্ছেন না। তাহলে আপনার কথা থেকে এটাই কি প্রতীয়মান হয়, আপনি দীর্ঘদিন থেকে যেহেতু এই পেশায় নিয়োজিত আছেন এবং শত শত ক্লায়েন্টদেরকে আপনি সার্ভ করছেন বিভিন্নভাবে, তাহলে কি আমরা এটা বলতে পারি যে জব অফার পাওয়াটা খুবই কঠিন অথবা অলমোস্ট ইম্পসিবল বাংলাদেশ থেকে আমরা যারা অভিবাসী হয়ে যেতে চাই তাদের জন্য? আমি এটুকু বলতে চাই না, আমি খুব স্ট্রংলি বলতে চাই যে ইটস ক্লোজ টু ইম্পসিবল। আমি ইম্পসিবল বলবো না, কারণ একটা পার্সেন্টেজ রয়েছে, সেটা হয়তো খুব স্লিম হতে পারে, যে অথেন্টিক জব অফার যদি হয় হতে পারে, কিন্তু পার্সেন্টেজ আসলেই কম। এবং খুব মানে প্লেন অ্যান্ড সিম্পল ওয়েতেই বলা যায় যে আনফর্চুনেটলি আমাদের এখানে প্রচুর, বাংলাদেশকে মিন করছি আমি, প্রচুর কনসালটেশন ফার্ম রয়েছে, ওনারা যখন জব অফারের কথা বলেন এটা আমি ট্র্যাপ মনে করি। যে সুতরাং এই ট্র্যাপটাতে না পড়া, যদি ইন্ডিভিজুয়াল কোনো অ্যাপ্লিকেন্ট জানেন যে আমি এই জব অফারটা পাচ্ছি এবং সেটার একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, LMI বলি আমরা, LMI নাম্বার রয়েছে, সেটা কেনেডিয়ান গভর্নমেন্টের সঙ্গে উনি চেক করতে পারছেন, এটা যদি হয় তাহলে সম্ভব, কিন্তু এই পার্সেন্টেজটা আসলেই কম। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম মিস শাহনাজ পারভীনের সাথে। উনি একজন রেগুলেটেড ক্যানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট। দীর্ঘ সময় ধরে উনি কানাডাতে বসবাস করছেন। পাশাপাশি উনি কানাডার বিভিন্ন ইমিগ্রেশন প্রোগ্রাম নিয়ে বিশ্বের নানা প্রান্তের মানুষজনকে সেবা দিয়ে আসছেন। আমরা এতক্ষণ কিভাবে আমরা স্কিল মাইগ্রেশন করে কানাডাতে যেতে পারি, তার কি প্রস্তুতি দরকার বা কি বেসিক রিকোয়ারমেন্টস দরকার, সেই বিষয়গুলো নিয়ে জানলাম। এখন আমরা আরেকটু বিস্তারিত ওনার কাছ থেকে জানবো যে আমরা যারা বাংলাদেশ থেকে যেতে চাই কানাডাতে স্কিল মাইগ্রেশন করে, আমাদের জন্য কি ওনার কোনো সুনির্দিষ্ট পরামর্শ থাকবে নাকি। আমরা এখন আবার ফিরে যাব মিস শাহনাজ পারভীনের কাছে। তো ম্যাম, আমরা এতক্ষণ ধরে শুনছিলাম যে আপনি বলছিলেন এটা খুবই অলমোস্ট ইম্পসিবল আমাদের বাংলাদেশ থেকে কানাডাতে জব অফার করে এতগুলো পয়েন্ট নিয়ে যাওয়াটা। আপনি বলছেন যে এটা অসম্ভব না, কিন্তু খুব কঠিন একটা বিষয়। তো আমি ধরলাম যে আমরা জব অফার ম্যানেজ করতে পারবো না, আমরা সাধারণ যেই পদ্ধতি সেই পদ্ধতি অনুসরণ করে আগাবো। এই পুরো প্রক্রিয়াটাতে সময় কেমন লাগে, বা এটা কি মানে অনেক বেশি সময় লাগে বা অনবরত চলতেই থাকে, নাকি একটা নির্দিষ্ট সময় ধরে এই বিষয়টা কাজ করে? আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে আমি একটু ব্যাখ্যা করতে চাই। আপনি যে বিষয়টা বলেছেন সেটা হচ্ছে যে জব অফার যদি না থাকে, অনেকের মনে হতেই পারে এটা যে জব অফার আমার কাছে নেই, সুতরাং বেশ বড় একটা স্কোর আমি মিস করছি।
তাহলে কি আমার পক্ষে কানাডাতে যাওয়া সম্ভব? আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো যে বাংলাদেশ থেকে কানাডাতে গিয়েছে স্কিল্ড ওয়ার্কার, যাদেরকে আমি সাহায্য করেছি, এখন ওনারা কানাডাতে পার্মানেন্ট রেসিডেন্স হিসেবে বসবাস করেছেন, তার মধ্যে একজনও নন, আমি আবারও বলছি একজন অ্যাপ্লিকেন্টও জব অফার নিয়ে যাননি। সুতরাং আপনার প্রশ্নের উত্তরে আমি বলবো যে এটা পরিষ্কার যে জব অফার ছাড়াই অন্যভাবে স্কোর তুলে, যে ফ্যাক্টরগুলো আমরা অলরেডি আলোচনা করেছি, কানাডাতে যাওয়া সম্ভব। এবার আপনার প্রশ্নের উত্তরে আসছে কতদিন লাগে এই প্রক্রিয়াটা করতে, এটা কি ওনাদের গাছ ধরে চলে কিনা? নিঃসন্দেহে নয়, কারণ আপনি যদি প্রোগ্রামটার নাম দেখেন এক্সপ্রেস এন্ট্রি, ইট রিয়েলি ওয়ার্কস ভেরি ফাস্ট। দ্য সার্ভিস দে প্রোভাইড এক্সপ্রেস, দ্যাট মিনস খুব দ্রুত হয়। কতটা দ্রুত এটা অনেকটা নির্ভর করে হচ্ছে যে যে অ্যাপ্লিকেন্ট কানাডাতে যেতে চান সে কতটা গোছানো। যেমন ধরেন তার যদি ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট করা হয়ে গিয়ে থাকে তাহলে তার ওই সময়টা লাগছে না। তার যদি ইংরেজির IELTS করা থাকে এবং যেটা ভ্যালিড, আপনি জানেন যে IELTS এর ভ্যালিডিটি 2 বছর, ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্টের ভ্যালিডিটি 5 বছর। সুতরাং সমস্ত ডকুমেন্ট যখন একজনের হাতে থাকে, আমি যদি তখন থেকে ধরি যে অ্যাপ্লিকেশন আপলোড করা এবং ওনার স্কোর যদি যে স্কোর পেলে ITA পাওয়া যায় 450-এর কাছাকাছি যদি হয়, এখন হয়তো আপনি দেখছেন যে লাস্ট কয়েকটা ড্র হয়ে গিয়েছে যেখানে হয়তো 450-এর উপরে 60, 65 এসছে, 70 এসছে। আসলে আমি বলবো যেটা আবার নেমে আসবে। তো 450-এর কাছাকাছি কারো যদি স্কোর হয় আউট অফ 600, আমি বাকি 600 ধরছি না, সেই অ্যাপ্লিকেন্ট প্রোফাইল আপলোড করার পরে থেকে ITA পেয়ে পিয়ার অ্যাপ্লিকেশন করে কানাডাতে যাওয়া পর্যন্ত ইটস আ ম্যাটার অফ কাপল অফ মান্থস। আমি যখন কাপল অফ মান্থস বলছি আমি ধরছি 6 থেকে 10 মাস, বা খুব বেশি করে বাড়িয়ে যদি আমি বলি 1 বছরের বেশি নয়। পুরো প্রক্রিয়াটা যেহেতু অনলাইন ভিত্তিক, তাহলে কি আমি যখনই অনলাইনে আমার প্রোফাইল আপলোড করব, এটা কি অনাদিকাল ধরে থাকবে নাকি এটার কোনো নির্দিষ্ট সময় থাকে? নির্দিষ্ট সময় রয়েছে। আপনি যেদিন প্রোফাইল আপলোড করবেন তখন থেকে 1 বছর পর্যন্ত হচ্ছে এটার ভ্যালিডিটি। সুতরাং এই 1 বছরের মধ্যে আপনাকে রাউন্ড অফ ইনভাইটেশন যেগুলো হবে সেখানে, যেহেতু জানি যে এই সম্পূর্ণ এক্সপ্রেস এন্ট্রির প্রক্রিয়াটাই অনলাইন ভিত্তিক, তাহলে কি আমি যখনই আমার প্রোফাইলটা অনলাইনে আপলোড করব, সেটা কি যতদিন পর্যন্ত আমি ইনভাইটেশন পাবো না ততদিন পর্যন্ত চলতে থাকবেই, নাকি এটারও কোনো নির্দিষ্ট সময়সীমা আছে? গুড কোয়েশ্চেন, আমি আবারও বলবো না, এটার একটা নির্দিষ্ট সময় রয়েছে। অর্থাৎ আপনি যেদিন প্রোফাইল আপলোড করলেন ঠিক সেদিন থেকে 1 বছর পর্যন্ত আপনার প্রোফাইলটা ভ্যালিড থাকবে, এবং এই 1 বছরের মধ্যে আপনি ইনভাইটেশন টু অ্যাপ্লাই ফর পিয়ার এটা পেতে হবে। বাই এনি চান্স কোনো অ্যাপ্লিকেন্ট যদি এই 1 বছরের মধ্যে ইনভাইটেশন না পান, তাহলে অটো সিস্টেমেই ওনার প্রোফাইলটা ডিলিট হয়ে যাবে সিস্টেম থেকে। এবং উনি যদি মনে করেন যে আবার আপলোড করবেন ওনার প্রোফাইল, হয়তো ইন দ্য মিন টাইম উনি আরেকবার ইংরেজি পরীক্ষা দিয়েছেন, কারণ স্কোর কমের কারণেই উনি আসলে ইনভাইটেশনটা পাননি। স্কোর বাড়ানোর জন্য যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়ার কিছু কিছু হয়তো উনি করেছেন, যার ফলে এবারের স্কোরটা ওনার একটু হায়ার হবে এই, এবং উনি দেখেছেন যে হায়ার হয়েছে, সুতরাং উনি আবার আপলোড করতে পারেন ওনার প্রোফাইলটা, এবং সেই প্রোফাইলটাও 1 বছর থাকবে। সুতরাং বটম লাইন হচ্ছে যে এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল আপলোড করলে তার ভ্যালিডিটি হচ্ছে 1 বছর। তো আমি প্রোফাইল আপলোড করার পরে যদি আমার জীবনে বা আমার কর্মসংস্থান বা ভাষাগত দক্ষতায় কোনো সিগনিফিকেন্ট পরিবর্তন আসে, আমরা যদি ধরে নিই যে কেউ আনম্যারিড ছিল, সে বিয়ে করলো, অথবা কারো ওয়ার্ক এক্সপিরিয়েন্স 3 বছর ছিল সেটা 4 বছর হয়ে গেল, বা IELTS এ 6 পেল, সেটা দ্বিতীয়বার বা তৃতীয়বার চেষ্টা করে 7 পেল, তখন আমার প্রোফাইলের কন্ডিশনটা কেমন থাকবে? আমি কি একবার প্রোফাইল সাবমিট করার পরে এই বিষয়গুলো আর পরিবর্তনযোগ্য নয়, নাকি পরিবর্তন হলেও আমি পয়েন্ট পাবো কি পাবো না? প্রথম কথা হচ্ছে যে আপনার যে কোনো ধরনের পরিবর্তন যদি হয়, এবং অবশ্যই আপনি মেনশন করেছেন সিগনিফিক্যান্ট চেঞ্জ, সেটা আপনি সংশোধন করবেন বা সেটাকে পরিবর্তন করে আপডেট করবেন। আমি যদি শব্দটা বলি আপডেট করবেন। আপনি বলেছেন যে কারো তো হতে পারে কেউ সিঙ্গেল হিসেবে প্রোফাইল আপলোড করেছিল কিন্তু তার মধ্যে তার বিয়ে হয়েছে, আপনি অবশ্যই সিস্টেমকে জানাতে হবে, ইমিগ্রেশনকে জানাতে হবে, তখন আপনার স্কোরিংটাই হবে বিবাহিত হিসেবে। সুতরাং আপনার টোটাল
স্কোরিং প্রসেসটা বদলে যাবে, রি-স্কোরিং হবে এবং সেভাবে তখন আপনি দেখতে পাবেন আপনার স্কোরটা কী হয়েছে। এটা একটা। আর একটা বিষয় আপনি বলেছেন যে আপনি ইংরেজি পরীক্ষা দিয়ে যদি আপনার ইংরেজির দক্ষতা বাড়ে, ডেফিনেটলি আপনি আপনাকেও সেটা ইনফর্ম করতে হবে। ইনফর্ম মিনস আপনার প্রোফাইলে সেটা এডিট করবেন এবং এডিট করার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাবেন যে আপনার প্রোফাইলের স্কোরটা ওঠানামা করছে। ভালো করে ডেফিনেটলি এটা উপরের দিকে যাবে। আর ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কথা আপনি বলেছেন যে 3 বছর ছিল কিন্তু এটা 4 বছর হয়েছে, সেখানে আসলে কোনো পরিবর্তন হবে না। কারণ কেনেডিয়ান ইমিগ্রেশনে টু গেট দ্য হাইয়েস্ট স্কোর 3 years ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইজ দ্য হাইয়েস্ট ওয়ান। সুতরাং এরপরে যদি আপনার কাজের অভিজ্ঞতা বাড়েও আপনাকে সেটা জানানোর প্রয়োজন নেই, কারণ আপনি সেখানে বলেছেন যে আপনি কন্টিনিউ করছেন, আপনি যে জবটা করছেন সেটা কন্টিনিউ হচ্ছে। 3 বছরের পরে আপনার কাজের ক্ষেত্রে আপনার স্কোর বাড়বে না, কিন্তু ডেফিনেটলি যখন আপনি আইটিএ পাবেন, পিআরের জন্য অ্যাপ্লিকেশন করবেন, তখন আবার আপনার সিস্টেমকে জানাতে হবে যে আমি যখন অ্যাপ্লিকেশনটা সাবমিট করেছিলাম তখন আমার কাজের অভিজ্ঞতা ছিল হয়তো 3.5 বছর, কিন্তু এখন আমি যখন করছি তখন হয়তো 4 বছর, বা এখনও আমি এই কাজটা করছি। সুতরাং আপনাকে ওইভাবে বিষয়টা জানাতে হবে। মোদ্দা কথা হচ্ছে আপনার সমস্ত বিষয়গুলো কানাডিয়ান গভর্নমেন্টকে আপডেট করতে হবে, আপনি যখন যে লেভেলেই থাকেন না কেন। ধন্যবাদ ম্যাডাম। আমরা আপনার কথা শুনে খুবই আশাবাদী যে জব অফার ছাড়াও আমাদের পক্ষে কানাডাতে শিক্ষাগত যোগ্যতা যদি ভালো থাকে, ভাষাগত দক্ষতা যদি ভালো থাকে এবং অন্যান্য বিষয় যদি ঠিকঠাক মতন সবাই টেক কেয়ার করে, একটা সময় এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে বা এই প্রক্রিয়ার মাধ্যমে অভিবাসী হয়ে কানাডাতে যাওয়া সম্ভব। কিন্তু আমরা যদি রূঢ় বাস্তবতায় আসি, বাংলাদেশ থেকে আমরা যারা যেতে চাই সবসময় আমাদের মাথায় খরচের বিষয়টা খুব কাজ করে। আমাদের হয়তো যোগ্যতা সব ধরনেরই থাকে, বা একটু কষ্ট করলে হয়তো আমরা আইএলটিএসও ভালো স্কোর করতে পারি, কিন্তু পুরো বিষয়টা যদি একটা অনেক খরচের বিষয় হয় তখন আমাদের জন্য বিষয়টা নিয়ে দ্বিতীয়বার ভাবতে হয়। আপনি কি আমাদেরকে একটু খরচের বিষয়টা বা পুরো প্রক্রিয়াতে প্রথম থেকে শেষ পর্যন্ত কেমন খরচ হতে পারে এই বিষয়টা যদি একটু আমাদেরকে বিস্তারিত ভেঙে ভেঙে ধারণা দেন, আমাদের দর্শকদের বুঝতে সুবিধা হবে। আসলে স্কিলড ওয়ার্কার হিসেবে যারা যেতে চান তাদের জন্য আমি বলবো যে খরচটা খুব বেশি নয়। দুটো ভাগে যদি আমি ভাগ করি, যে কোনো অ্যাপ্লিকেন্ট যদি মনে করেন যে উনি নিজেই এই কাজটা করবেন বা এই কাজটা করার মতন যোগ্যতা ওনার রয়েছে বা ওনার অভিজ্ঞতা রয়েছে, তাহলে উনি কোনো কনসালটেন্ট বা কোনো লয়ারের সাহায্য ছাড়াই কাজটা করতে পারেন। It's not mandatory that you have to hire an immigration consultant or an immigration lawyer to do the job for you. তবে অবশ্যই যিনি একজন ইমিগ্রেশন কনসালটেন্ট অথবা লয়ার, বিশেষ করে আমি বলবো যে ইমিগ্রেশন লয়ার, যে উনি কাজটা প্রতিদিন করছেন, সুতরাং তার জন্য এটা অনেক বেশি সহজ এবং ভুল হবার সম্ভাবনা নাই বললেই চলে। সেই খরচটা যদি আমি বাদ দিই, এবার আমি সরকারের খরচে আসি, যেটা আমি বলেছি যে স্কিলড ওয়ার্কার হিসেবে কানাডাতে যেতে হলে খরচটা খুব বেশি নয়, তারপরেও জানা প্রয়োজন কতটুকু খরচ। অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি আমি যদি ধরে নিই যে উনি একজন সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট, সেক্ষেত্রে ওনার অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি হচ্ছে কানাডিয়ান ডলারে আমি বলবো 550। ল্যান্ডিং ফি রয়েছে একটা যেটা 490। এ দুটো হচ্ছে গভর্নমেন্ট ফিস প্লাস একটা বায়োমেট্রিক্স এবং মেডিকেল এক্সপেন্স রয়েছে। এছাড়া বাড়তি কিছু খরচ আছে, যেটা হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। উনি যদি একটা দেশে থাকেন তাহলে একটা দেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে, অথবা কোনো দেশে 18 বছর বয়স হয়ে যাওয়ার পরে উনি 6 মাসের বেশি থেকেছিলেন, তাহলে সে দেশ থেকেও তাকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে। এইটা হচ্ছে আপনার খরচ। আর প্রুফ অফ ফান্ড যেটা, সেটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে, এবং উনি যদি সিঙ্গেল হন, কারণ আমরা সিঙ্গেল নিয়ে কথা বলেছি, সেক্ষেত্রে ওনার 13,000 কানাডিয়ান ডলারের মতন প্রুফ অফ ফান্ড হিসেবে দেখাতে হবে, টাকাটা কোথাও জমা দিতে হচ্ছে না। সো মোটামুটি খরচটা। তার মানে আমরা যদি আপনার কথা ঠিকঠাক মতন বুঝে থাকি, বিষয়টা মোটেই খুব বেশি খরচ সাপেক্ষ নয়। আমাদেরকে একটু যদি আরো সুচারুভাবে বলেন যে কেউ খুব কনফিডেন্ট না, বা সে অনলাইনে প্রোফাইল আপলোড করা থেকে পুরো বিষয়টাতে খুব বেশি সুবিধাজনক অবস্থানে নেই, তখন অবশ্যই তার কনসালটেশনের প্রয়োজন হয় বা কারো সাহায্যের দরকার হয়। তো আপনারা যারা ইমিগ্রেশন কনসালটেন্ট আছেন বা এই বিষয় নিয়ে কাজ করছেন, আপনারা আসলে একটা ক্লায়েন্টের জন্য
প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি করে থাকেন, বা এই পুরো প্রক্রিয়াটাতে একটা ক্লায়েন্টকে কিভাবে হেল্প করে থাকেন? আপনার এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে যদিও এটা বাধ্যতামূলক নয় যে একজন ইমিগ্রেশন কনসালটেন্ট বা ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে যেতে হবে, তবে আমি স্ট্রংলি সাজেস্ট করব। তার কারণ এটা যেহেতু অনলাইন ভিত্তিক একটা প্রক্রিয়া এবং সবার আসলে এই এই বিষয়ে একই রকমের অভিজ্ঞতা থাকবে নট নেসেসারিলি। একটা সামান্য ক্লিক আপনার পুরো অ্যাপ্লিকেশন প্রক্রিয়াকে ড্যামেজ করে ফেলতে পারে, কিন্তু যিনি এই কাজটা প্রতিনিয়ত করছেন তার ক্ষেত্রে এই ড্যামেজ হওয়ার সম্ভাবনাটা নাই বললেই চলে। এবং তার থাকার আমি বলবো সে কোনো ড্যামেজ করতে পারেও না। তার কারণ হচ্ছে উনি দক্ষ এবং উনি এই কাজটা প্রতিনিয়ত করছেন, উনি আনসারেবল টু হিজ অর হার ক্লায়েন্টস। সুতরাং উচিত হবে যে কোনো বিশেষজ্ঞর মাধ্যমে যাওয়া। তবে আমি সবাইকে বলবো খুব সচেতন হতে যে আপনি যাকে দিয়ে কাজটা করাচ্ছেন এই কাজটা করার দায়িত্বপ্রাপ্ত কিনা উনি, অর্থাৎ ওনার কাছে সেই কাজটা করার যোগ্যতা রয়েছে কিনা, আরও সহজ করে বললে ওনার কাছে এই কাজটা করার লাইসেন্স রয়েছে কিনা, কানাডিয়ান গভর্নমেন্ট ওনাকে এই অনুমতি দিয়েছেন কিনা সেই ব্যক্তিকে যে আপনি এই কাজটা করতে পারেন। এখন আমি বাংলাদেশে থেকে আমি কি করে জানবো যে কানাডাতে কে এই কাজটা করার যোগ্যতা রাখে, কার কাছে এই লাইসেন্সটা রয়েছে? আমরা আসলে এখন ইলেকট্রনিক্যাল যুগে বসবাস করি। আমি প্রত্যেককে বলবো যে আপনি একজন কনসালটেন্টকে হায়ার করার আগে বা কাউকে হায়ার করার আগে, কাউকে বলতে আমি ইমিগ্রেশন লয়ারকেও মিট করছি, আপনি দেখে নেন যে উনি ওনার কাছে আসলে লাইসেন্সটা রয়েছে কিনা। যেমন ইমিগ্রেশন কনসালটেন্টকে পেতে হলে ICCRC আপনি সেখানে যান, তাদের নাম দেন, লগ ইন করেন, আপনি দেখেন যে তার ইভেন লাইসেন্স নাম্বার পর্যন্ত। আমি শাহনাজ পারভীন, আমাকে যদি কেউ যাচাই করতে চায় যে আমি আসলেই একজন রেগুলেটেড ইমিগ্রেশন কনসালটেন্ট কিনা, কারণ আমার শুরুতেই পরিচয় দেওয়া হয়েছে যে শাহনাজ পারভীন ইজ এ রেগুলেটেড ইমিগ্রেশন কনসালটেন্ট, আমার লাইসেন্স নাম্বার হচ্ছে R511658। কেউ যদি আমার লাইসেন্স নাম্বারটা নাও জানে, যদি ICCRC-তে গিয়ে আমার ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেমটা দিয়ে উনি সার্চ করেন, ডেফিনেটলি উনি আমার এই ইনফরমেশনটা পাচ্ছেন। তো সুতরাং আমি সবাইকে বলবো যে কারো সাহায্য নেওয়া বোধ হয় ভালো, কারণ এটা সম্পূর্ণ অনলাইন এবং আপনি যখন সাবমিট করে ফেলছেন আপনি ইনফরমেশনটা দিয়ে দিচ্ছেন, আপনি কি ধরনের ডকুমেন্টেশন সাবমিট করবেন ভীষণ জরুরি, এই প্যাকেজটা আপনি কিভাবে সাবমিট করবেন সেখানে কোনো ধরনের ভুল ত্রুটি হওয়া কোনো সুযোগ নেই। সুতরাং একজন দক্ষ মানুষ যিনি এই কাজটা করতে পারেন, অভিজ্ঞতা রয়েছে, লাইসেন্স রয়েছে, দীর্ঘদিন থেকে করেছেন, তাদের মাধ্যমে যাওয়াটা বোধহয় উচিত। ডেফিনেটলি সেই মানুষ বা সেই এক্সপার্ট আপনার কাছে একটা ফি চার্জ করবে, রিজনেবল অ্যামাউন্ট। সুতরাং আমি বলবো যে সেটা বোধহয় খুব খরচ সাপেক্ষ নয়। আমরা ধরেই যদি নেই একজন ক্যান্ডিডেট বা ক্লায়েন্ট খুবই সিরিয়াস, সে পড়াশোনায় ভালো এবং তার IELTS স্কোরও ভালো, এবং সে ড্র হলো এবং সেটা সে ইনভাইটেশন পেল গভর্নমেন্ট থেকে, এর পরের প্রক্রিয়াটা কি? আমি ইনভাইটেশন পেলাম ক্যানাডিয়ান গভর্নমেন্ট থেকে, তারপরে আমার করণীয় কি? করণীয়টা আমি বলবো মূল করণীয়টা তখন থেকেই শুরু। আপনি প্রোফাইল আপলোড করেছেন। একটা বিষয় বলে রাখা ভালো যে কানাডিয়ান এক্সপ্রেস এন্ট্রিতে যখন প্রোফাইল আপলোড করা হয় তখন কিন্তু আপনি কোনো ডকুমেন্ট আপলোড করেন না, আপনি শুধুমাত্র ইনফরমেশন দেন। এবং ITA পাওয়ার পরে ITA-টা পান হচ্ছে অন দ্য বেসিস অফ ইউর ইনফরমেশন, নট অন দ্য বেসিস অফ ইউর ডকুমেন্টেশন। ITA পাওয়ার পরে 60 ডেজ বা 60 দিন সময় দেওয়া হয়, তার মধ্যে আপনি সুনির্দিষ্ট কতগুলো ফর্ম রয়েছে সেই ফর্মগুলো সাবমিট করবেন, প্লাস এটা বলা হয় পার্সোনাল ডকুমেন্ট চেকলিস্ট, যেটা আপনার কানাডিয়ান গভর্নমেন্ট আপনাকে প্রোভাইড করবে। সো ইউ নিড টু গো থ্রু দ্য পার্সোনাল ডকুমেন্ট চেকলিস্ট। সেই চেকলিস্টের প্রত্যেকটা ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হচ্ছে অ্যাজ পার দেয়ার রিকোয়ারমেন্টস। সুতরাং এই 60 দিনের মধ্যে যে কাজটা আপনি করছেন সেই কাজটাই হচ্ছে সবচেয়ে জরুরি কাজ। আমি যদি একটা উদাহরণস্বরূপ বলি যে আপনি ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট করেছেন, ইটস ভেরি ইজি, ইউ আর সাবমিটিং দ্য ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট রিপোর্ট, you completed the IELTS, you are submitting the IELTS report, কিন্তু আপনার জব ডেসক্রিপশন, আপনার রেফারেন্স লেটার, এই জিনিসগুলো বা বিষয়গুলো খুবই জরুরি এবং এটা একজন দক্ষ মানুষকে দিয়ে রিভিউ করিয়ে সাবমিট করাটা প্রয়োজন।
সুতরাং এই যে 60 দিনের মধ্যে আপনি কাজটা করলেন এবং পিআর অ্যাপ্লিকেশন করলেন, সেটার উপরে ভিত্তি করেই কিন্তু আপনি পরবর্তী পর্যায়ে রেজাল্টটা পাচ্ছেন। আমরা যদি আরো সহজ করে বুঝতে চাই, আমরা যখন আইটিএ পেলাম বা কোনো ক্যান্ডিডেট আইটিএ পেলো, আইটিএ পাওয়ার পরে আমাদেরকে এই ডকুমেন্টেশনগুলো সাবমিট করতে হচ্ছে, পেপার ডকুমেন্টেশন সাবমিট করতে হচ্ছে। তারপরে কি আমি আসলে ভিসার জন্য অ্যাপ্লাই করব, নাকি আমি যদি সহজ করে বুঝতে চাই মানে আমার জন্য বিষয়টা তখন কেমন হবে? এই ডকুমেন্টেশনগুলো সাবমিট করার পরে কি আমি ভিসার জন্য অ্যাপ্লাই করব, নাকি তার আগে করব? বিষয়টা কিভাবে কাজ করে? আপনি আইটিএ পেয়েছেন, আপনি উইদিন 60 ডেজ আপনি পিআর এর জন্য অ্যাপ্লিকেশন করেছেন, তারপরে আপনার আর কিছু করণীয় নেই। ইউ ডোন্ট নিড টু অ্যাপ্লাই ফর পিআর ভিসা সেপারেটলি। এই প্রসেসই আপনাকে লিড করবে টু গেট দ্য পিআর ভিসা। সুতরাং আপনাকে আলাদা করে কোনো অ্যাপ্লিকেশন করতে বলা হবে না। তারা আপনার ডকুমেন্টগুলো রিভিউ করবে এবং একটা পর্যায়ে আপনাকে মেডিকেল এক্সামিনেশনের জন্য বলবে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য বলবে। এই কাজগুলো যখন সমস্ত হয়ে যাবে, ফাইনালি তারা রিভিউ করবে এবং রিভিউ করার পরে আপনার পাসপোর্ট চেয়ে পাঠানো হবে এবং আপনার পাসপোর্টেই আপনাকে ভিসাটা দেওয়া হবে। সুতরাং আপনার আলাদা করে কোনো ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে ধরনের কোনো স্টেপ নিতে হয় না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ম্যাডাম, আপনার কাছ থেকে আমরা জানলাম। অনেকেই এই বিষয়টা নিয়ে কনফিউশনে থাকে যে আলাদা করে অনেক সময় ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয়। এখন যদি আমরা ধরেই নিই যে কেউ খুব কষ্ট করে 1 বছর সময় নিয়ে মাথার ঘাম পায়ে ফেলে সে শেষ পর্যন্ত কানাডাতে গিয়ে পৌঁছলো, অনেকেই এই ভুল ধারণা নিয়ে থাকে যে এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামটাতে অনেকে হয়তো জব নিয়ে যায়। কিন্তু এতক্ষণ ধরে আপনার কথা শুনে আমরা যা বুঝলাম বা যে বিষয়টা প্রতীয়মান হলো যে আমাকে কানাডিয়ান গভর্নমেন্ট পার্মানেন্ট রেসিডেন্সি স্ট্যাটাস দিচ্ছে, কিন্তু আমাকে কোনো জব দিচ্ছে না। আমাকে কি তাহলে নিজের জবটা ওইখানে গিয়ে নিজেই খুঁজে নিতে হবে, বা আমি যেই প্রফেশনে কাজ করছি বাংলাদেশে, আমি কি ওইখানে কানাডাতে গিয়ে সেই বিষয়টা নিয়ে কাজ করতে পারবো? এই বিষয়টা কি কোনো বাধা ধরার নিয়ম আছে, নাকি আমি যে কোনো জায়গায় গিয়ে যে কোনো পরিস্থিতিতেই কাজ করতে পারবো? আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটা আসলে আমি আমার অলমোস্ট প্রতিটি ক্লায়েন্টের কাছ থেকে শুনে থাকি যে আমি যখন নতুন একটা দেশে যাব, কানাডাতে যাব, আমি কি করে জব খুঁজে পাবো, আমি যে ধরনের কাজ করছি আমি সে ধরনের কাজ করতে পারবো কিনা। এর উত্তরে আমি তাদেরকে যা বলি, আপনাকেও তাই বলছি, সেটা হচ্ছে যে কানাডা এমন একটা দেশ, কানাডা ইমিগ্রেন্টদের দেশ, এবং এখানে একজন নতুন মানুষকে, যাদেরকে নিউ কামার বলা হয়, তাদেরকে ওয়েলকাম করার জন্য, তাদের জীবনকে সহজ করার জন্য সরকারিভাবে বেসরকারিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যারা তাদেরকে সাহায্য করার জন্য আমি বলবো বসে আছে যে তোমরা আসো আমাদের কাছ থেকে সাহায্য নাও। এখন কথা হতে পারে কি ধরনের সাহায্য তারা করে থাকে সাধারণত। কভার লেটার লেখা থেকে শুরু করে, ক্যানাডিয়ান স্টাইলে রেজুমে লেখা থেকে শুরু করে, কি করে একটা জব ইন্টারভিউ ফেস করতে হবে, মক ইন্টারভিউ থেকে শুরু করে কোন জায়গাগুলোতে ওনারা কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন সেটা শেখানো থেকে শুরু করে, কি করে কোল্ড কল করতে হয়, কি করে নক করতে হয়, সে সমস্ত কিছু বিনে পয়সায় ওনাদেরকে এই সার্ভিসগুলো দিয়ে থাকেন। এছাড়াও বিভিন্ন গ্রুপ রয়েছে, আমি যদি বলি বাংলাদেশের কথা বিশেষ করে বলি, বিশাল গ্রুপ রয়েছে যেখানে 25,000 30,000 প্রফেশনাল রয়েছেন সাহায্য করার জন্য। আপনি একটা পোস্ট দিলে উইদিন 10 to 15 minutes ইউ উইল গেট দ্য রেসপন্স। সুতরাং কি করে আপনি কাজ খুঁজে পাবেন, আপনি কাজ নিয়ে যাচ্ছেন না, এখন আমি বলবো ইটস সিম্পল ম্যাটার অফ টাইম, এবং খুব দ্রুতই ওনারা কাজ খুঁজে পান। তবে যদি কেউ যে অবস্থানে কাজ করছিলেন সেই অবস্থানে যেতে চান, এগেইন আমি বলবো ইটস ম্যাটার অফ টাইম, এবং নিজেকে খানিকটা প্রস্তুত করা। কানাডাতে গিয়ে কাজ খুঁজে পাওয়া বা কাজ খুব একটা কঠিন বলে আমি এখন আর মনে করি না। বিস্তারিতভাবে আপনার কাছ থেকে জানতে পারলাম যে আমরা কিভাবে প্রস্তুতি নিব, কত সময় লাগে, কেমন খরচ, এবং কানাডাতে গিয়ে কানাডিয়ান গভর্নমেন্ট নতুন পার্মানেন্ট রেসিডেন্ট যারা, তাদের জন্য কি কি সুযোগ সুবিধা রেখেছে। কেউ একা একাও কাজ করতে পারে তার যদি সময় থাকে এবং সেই পরিমাণ ধৈর্য বা এক্সপার্টিস থাকে। কোনো ক্লায়েন্ট বা কোনো ক্যান্ডিডেট যদি আপনার হেল্প নিতে চায়, আপনি অবশ্যই পুরো প্রক্রিয়াটাতে তাকে হেল্প করেন। কিন্তু আমি যখন কানাডাতে গেলাম, তারপর থেকে আপনি একজন অভিজ্ঞ অভিবাসী হিসেবে বা একজন বাঙালি হিসেবে আপনি একজন ক্লায়েন্টকে বা ক্যান্ডিডেটকে
আপনি সেটেল করতে বা ওইখানে একটা সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে কিভাবে হেল্প করেন? আমি যদি আরেকটু বিস্তারিত বলি, ধরিয়ে নিলাম একটা পরিবার, সেই পরিবারের 4 জন সদস্য, বাবা মা এবং ছোট ছোট 2 বাচ্চা, এবং আমার কোনো আত্মীয় স্বজন নেই কানাডাতে, আমি একা যাচ্ছি, আমার সম্পূর্ণ পরিবার একসাথে যাচ্ছে। আমি ওখানে গিয়ে একটা ভালো কাজ করতে চাই, ভালো একটা পরিবেশে বসবাস করতে চাই, আমার সন্তানদেরকে একটা ভালো স্কুলে পাঠাতে চাই, এবং এমন কোনো পরিবেশে থাকতে চাই যেহেতু ওইটা একটা মাল্টিকালচারাল সিটি, যেখানে আমি ভাতও খেতে পারবো এবং পাশাপাশি আমি বাঙালি সংস্কৃতিও ধারণ করতে পারবো, এবং নিজেকে এলিয়েনেটেড করবো না ক্যানাডিয়ান কালচার থেকে, আমি কানাডাতেও কন্ট্রিবিউট করতে চাই, সেই পরিবেশটাও শিখতে চাই। তো এই পুরো প্রক্রিয়াটাতে আপনি আপনার দীর্ঘ সময়ের অভিজ্ঞতা থেকে ক্লায়েন্টদেরকে বা ক্যান্ডিডেটদেরকে কিভাবে হেল্প করে থাকেন? এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে আমি যখন একজন ক্লায়েন্টের সঙ্গে চুক্তিবদ্ধ হই, অর্থাৎ রিটেইনার এগ্রিমেন্ট সাইন করি, আমার দায়িত্ব থাকে যে প্রক্রিয়াতেই উনি কানাডাতে যান না কেন, বিভিন্ন প্রোগ্রাম রয়েছে যেটা আপনি ইতিমধ্যেই মেনশন করেছেন। উনি যখন যে কোনো দেশ থেকে, আমার ক্লায়েন্ট কিন্তু শুধু বাংলাদেশি নন, বাংলাদেশের বাইরেও যারা ক্লায়েন্ট রয়েছেন, ওনারা যখন কানাডাতে যান আমার দায়িত্বটা রিটেইনার এগ্রিমেন্ট ওয়াইজ শেষ হয়ে যায়। কিন্তু কোনো অবস্থাতেই আমি কোনো ক্লায়েন্টেরই, শুধু বাংলাদেশি নয়, বাংলাদেশিদের প্রতি ডেফিনেটলি আমরা আলাদা একটা ফ্যাসিনেশন অথবা দায়িত্ববোধ রয়েছে, তাছাড়াও আমি সবার ক্ষেত্রেই বলবো যে তাদেরকে আমি সেখানে ছেড়ে দিই না। আমি মনে করি যে একটা নতুন মানুষ বা একটা পরিবার যখন কানাডাতে গিয়েছেন তখন কিছু সাহায্যের তাদের প্রয়োজন রয়েছে, তাদের কিছু সাপোর্টের দরকার আছে। আমি যেভাবে তাদেরকে সহযোগিতা করতে চেষ্টা করি সেটা হচ্ছে, আমি যদি আবার ফেরত যাই আপনার উদাহরণে, যে একজন পরিবার 4 সদস্য বিশিষ্ট একটি পরিবার সেখানে গিয়েছেন, এখন তাদের কি কি সহযোগিতা লাগতে পারে। প্রথমেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে ওনারা একটা বাসস্থান খোঁজেন, যে কোথায় ওনারা বাসা নেবেন, সেটাতে আমি সাহায্য করে থাকি। বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, সেখানে তাদেরকে সম্পৃক্ত করে দেওয়া, অর্থাৎ যাতে ওনারা একটা বাসা খুঁজে পান। যতক্ষণ পর্যন্ত বাসা খুঁজে না পাচ্ছেন, ডেফিনেটলি এটা আমার জন্য একটা মানে উদ্বেগের বিষয়। জি জি। দ্বিতীয়ত হচ্ছে, আপনি মেনশন করেছেন যে তাদের সঙ্গে 2 বাচ্চা রয়েছে, সুতরাং আমার পরের কাজটাই হবে ওই বাচ্চা দুটোকে কত দ্রুত আমি স্কুলে পাঠাতে পারবো। সুতরাং কোন কোন স্কুলগুলো ভালো হবে বাচ্চাদের জন্য, এবং ওখানে একটা নিয়ম রয়েছে, আপনি যে এলাকায় বসবাস করছেন বাচ্চাকে তার আশেপাশের স্কুলেই দিতে হবে। সুতরাং ওই স্কুলগুলোর সঙ্গে তাদেরকে কানেক্ট করিয়ে দেওয়া, ওখানে যে সোশ্যাল ওয়ার্কার রয়েছে তাদের সাথে তাদেরকে কানেক্ট করিয়ে দেওয়া, সুতরাং বিষয়টা তখন তাদের কাছে জলের মতন সহজ হয়ে যায়। তৃতীয়ত হচ্ছে যে একটা মানুষ যখন গিয়েছে তখন সে কাজ খুঁজে কিভাবে পাবে, সুতরাং এই কাজ খোঁজার ক্ষেত্রে যারা তাদেরকে সহযোগিতা করে থাকে তাদের সঙ্গে ওনাদেরকে কানেক্ট করে দেওয়া। সব কিছু মিলিয়ে যে কি করে একটা সোশ্যাল লাইফ পাবেন, সেক্ষেত্রে আরও যারা বাঙালি রয়েছেন অথবা নির্দিষ্ট কমিউনিটি, যেমন আমি বলেছি শুধু বাঙালি নন, আরও যারা থাকেন সেই কমিউনিটির সঙ্গে ওনাদেরকে ইনভলভ করে দেওয়া, যাতে খুব দ্রুত নতুন একটা দেশকে ওনারা নিজের দেশ মনে করেন এবং ওনারা কন্ট্রিবিউট করতে চেষ্টা করেন এবং সহজ করে নেন কানাডাকে নিজের দেশ হিসেবে। দর্শক, আমরা আলোচনার একদম শেষ দিকে। আজকে আমরা দীর্ঘ সময় ধরে আলোচনা করলাম যে আপনি বা আমরা বাংলাদেশ থেকে কিভাবে স্কিল মাইগ্রেশন করে কানাডাতে যেতে পারি, এই সম্পূর্ণ প্রক্রিয়াটা নিয়ে মিস শাহনাজ পারভীন ওনার অভিজ্ঞতা থেকে আমাদেরকে বললেন। আমি ওনাকে এখন শেষ প্রশ্নটা করব যে উনি যেহেতু দীর্ঘ 2 যুগের কাছাকাছি সময় ধরে কানাডাতে পরিবার নিয়ে বসবাস করছেন এবং দীর্ঘ 1 যুগের কাছাকাছি সময় ধরে উনি এই ইমিগ্রেশন কনসালটেন্ট পেশাতে নিয়োজিত রয়েছেন, বিভিন্ন মানুষকে বিশ্বের নানা প্রান্ত থেকে যারা ওনার কাছে সাহায্য চেতে আসে তাদেরকে উনি সেবা দিয়ে হেল্প করে আসছেন। আমরা জানতে চাই এখন এই দীর্ঘ 2 যুগ সময় ধরে উনি যে বসবাস করছেন এবং এই প্রফেশনে নিয়োজিত আছেন, ওনার অভিজ্ঞতাটা কেমন, বা বাংলাদেশ থেকে যারা যাচ্ছে তারা কি আসলেই সোসাইটিতে কন্ট্রিবিউট করতে পারে, বা আমরা কি আসলেই কানাডাতে গিয়ে সুনাগরিক হিসাবে মাথা উঁচু করে সম্মানের সহিত ভালো কাজ করে বেঁচে থাকতে পারছি, এই বিষয়ে উনি কিভাবে ওনার অভিজ্ঞতা বর্ণনা করবেন, একটু আমরা ওনার কাছ থেকে শুনবো। ধন্যবাদ আমাকে প্রশ্নটা করার জন্য। আসলে এই প্রশ্নটার উত্তর আমি দিতে চাই, আমার অভিজ্ঞতাটা আমি বলতে চাই। 2 যুগেরও বেশি সময় আগে আমি কানাডাতে গিয়েছি
এবং আমি যে অবস্থান থেকে কানাডাতে গিয়েছিলাম এবং আজকে যে অবস্থানে আমি আছি, আমার মনে হয় আমি কানাডাতে না গেলে আমার এই পরিবর্তনটা হতো না। আমি কখনো ভাবিনি যে আমি ইমিগ্রেশন কনসালটেন্ট হিসেবে কাজ করব, আমি পড়াশোনা করব এই ফিল্ডে, কারণ এটা আমার ফিল্ড ছিল না। কানাডা আমাকে এই সুযোগটা করে দিয়েছে, কানাডার এনভায়রনমেন্ট আমাকে আবার স্কুলে ব্যাক করাতে সাহায্য করেছে বা ইনফ্লুয়েন্স করেছে। আমি পড়াশোনা করেছি, আমি কানাডাতে প্রথম বাংলাদেশি মহিলা কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট। এই মুহূর্তে আমি ইমিগ্রেশন কনসালটেন্ট প্রোগ্রাম পড়াচ্ছি একটা এডুকেশনাল ইনস্টিটিউশনে, যার নাম ভার্জিন এডুকেশনাল ইনস্টিটিউশন অফ কানাডা। আমি যে কারণে কথাটা বললাম যে এটা শুধু আমি নই, অনেক বাংলাদেশি আছেন যে যারা নতুন করে শুরু করেছেন কানাডাতে গিয়ে এবং যথেষ্ট ভালো অবস্থানে রয়েছেন। এবং যদি এই প্রশ্নটা হয় যে সবাই কি এটা পারছে, আমি বলবো যে তারাই পারছে যারা এটা পারতে চায়, যারা নিজেদেরকে আপগ্রেড করতে চায়, যারা নিজেদেরকে একটা অবস্থানে নিতে চান, তারা পারেন। উদাহরণস্বরূপ আরেকজনের নাম আমি বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশি একজন মেয়ে যার বয়স 30-এর কোঠায় হবে। তিনি প্রথম বাংলাদেশি এমপিপি হিসেবে ওখানে আছেন। সুতরাং উদাহরণ থেকে এটা বোধহয় বোঝা যাচ্ছে যে বাঙালিরা ওখানে যাচ্ছে, বাঙালিরা ওখানে যথেষ্ট ভালো করছে, সুনামের সঙ্গে আছে। তখনই সম্ভব হচ্ছে যখন সেই মানুষটা অথবা সেই পরিবারটা কানাডাতে কন্ট্রিবিউট করতে চায়, কানাডায় একটা উন্নত জীবন যাপন করতে চায়, কানাডাতে কন্ট্রিবিউট করতে চান, এবং এটা খুবই সম্ভব, সংখ্যাটাও খুব কম নয়। সুতরাং আমি সাংঘাতিক রকম আশাবাদী বাংলাদেশিদের নিয়ে। দর্শক, আমরা এতক্ষণ ধরে বিস্তারিত আলোচনা করলাম। আমরা ধারণা করছি যে এক্সপ্রেস এন্ট্রি বা কানাডা অভিবাসন নিয়ে আপনাদের যেই বেসিক প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো আমরা করতে পেরেছি বা আমি করতে পেরেছি আপনাদের রিপ্রেজেন্ট করে, এবং মিস শাহনাজ পারভীনের কাছ থেকে ওনার অভিজ্ঞতার আলোকে প্রশ্নগুলোর উত্তর আমরা জানতে পেরেছি। তারপরেও একটা আলোচনায় সব সমস্যা এবং সমাধান সম্ভব নয়। আমরা এই ভিডিওটা করছি আপনাদের কাছে যথেষ্ট পরিমাণে ইনফরমেশন পৌঁছে দেওয়ার জন্য। তারপরেও আমরা বলবো যে অনেক প্রশ্নেরই হয়তো করা হয়নি বা অনেক প্রশ্নেরই উত্তর দেওয়া হয়নি। আপনারা যদি এই ভিডিওটি দেখে মনে হয় যে ওনার কাছ থেকে আরও অনেক প্রশ্ন আপনাদের আছে বা আরও খুঁটিনাটি জানতে চান, প্লিজ এই ভিডিওটা আমাদের ইউটিউবের যেই চ্যানেলটা থাকবে আপনারা কমেন্ট করবেন। কমেন্ট করার পরে অবশ্যই সেই বার্তাগুলো আমার কাছে পৌঁছে দেওয়া হবে এবং আমরা অতি সত্বর বা অতি দ্রুত চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আপনাদের সামনে আবার হাজির হওয়ার। আজকের মতো এখানেই থামছি। ধন্যবাদ।